ওকে। আ আসসালামু আলাইকুম। আমি আহমেদ। দ্য দৃষ্টি পডকাস্টের হোস্ট। আমার সাথে আজকে আছে মির্জা। তো আজকে আমরা খুবই ইন্টারেস্টিং কিছু নিয়ে কথা বলবো। লাইক দিস you decide what you gonna talk about it? Like, হ্যাঁ, নিয়ে কথা বলা যায়? হাই, আসসালামু আলাইকুম সবাইকে। পডকাস্টের নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আহমেদ আ যে টপিকস এর কথা বলছো, আমরা আজকে কথা বলতে যাচ্ছি আমরা যে বর্তমানে সবাই এক ধরনের সোশ্যাল মিডিয়াতে শর্টস, রিলস বা টিকটক ভিডিও দেখার মাধ্যমে নিজেদের ব্রেইনের কি পরিমাণ ক্ষতি করছি আ এবং আমাদের স্মৃতিশক্তি কি পরিমাণ আ আ ক্ষতির সম্মুখীন হচ্ছে, এর ক্ষতিকর দিকগুলো নিয়ে কিছুটা আলাপ আলোচনা করব। এগুলা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে এবং আপনি কি না জেনেই এইভাবে পড়ে যাচ্ছেন কিনা, এইসব নিয়ে আমরা কিছুটা আলাপ আলোচনা করার চেষ্টা করি। এবং কিভাবে এখান থেকে বের হওয়ার একটা চেষ্টা করা। এটাই হচ্ছে আজকে আমাদের আলোচনার টপিকস। আচ্ছা। তো let's just jump right to it. তো ফার্স্ট অফ অল হলো গিয়ে আম আমি যেমন হলে গিয়ে দেখেন নাই যে আমিও আপনার সাথে কথা বলতেছি। মেবি ৫ টা মিনিট আগেও গিয়ে দেখা গেছে যে আমি নিজেও রিলস এর মধ্যে ব্যস্ত ছিলাম। যখন হলে গিয়া একজন ভিডিও সেটআপ করতেছে আর আমি দেখি আমার কিছু করে নাই। আমি হলে গিয়ে রিলস স্ক্রল করতেছি। হুম। সো আ মানে আমার ফার্স্ট হলে গিয়া মানে I'm curious লাইক আমি হলে গিয়ে মানে লাস্ট ইয়ার হইলেও I would be able to explain it. বাট আমি কিউরিয়াস আমরা এই ভিডিওগুলা কেন দেখি? জানি না, ভিডিও দেখার তো অনেক রকম কারণ থাকতে পারে। যেমন হুম, আমি দেখি যে সবাই প্রত্যেকের তো মনে হয় আলাদা, আলাদা কারণ আছে বিভিন্ন জনের। বয়স্ক এক কারণে দেখতেছে, ইয়াংরা আরেক কারণে দেখতেছে, ছেলেরা এক কারণে দেখতেছে, মেয়েরা এক কারণে দেখতেছে। এবং অনেক সময় আমরা দেখতেছি যে এখন তুমি আর লং ফরম্যাট এর ভিডিও দেখো না। তুমি হচ্ছে শর্ট ফরম্যাট এর ভিডিও দেখতেছ। তো এই যে ভিন্নতা বা হচ্ছে আবার শর্ট, লং এগুলোর মধ্যে যে একটা ডিফারেন্স, এগুলো সবগুলোর পেছনে আবার একটা ব্যাকগ্রাউন্ড কারণ আছে মনে হয়। সেটা হচ্ছে তোমার আমরা যখন কথা কোনো একটা আনন্দ পাই বা কোনো একটা ভালো লাগা কাজ করে, তখন আমাদের শরীরে যে একটা ডোপামিন নামে এক ধরনের হরমোনের নিঃসরণ ঘটে। হুম, সেই ডোপামিনটা হচ্ছে আমাদের শরীরকে আ এক ধরনের ভালো লাগার একটা অনুভূতি দেয়। যে যেটাকে অনেকটা বলা যায় যে হচ্ছে রিওয়ার্ড টাইপের ব্যাপার। যে তুমি হচ্ছে পুরস্কৃত হচ্ছ। আচ্ছা। সো মানুষজন যখন এখন দেখতেছে যে এই শর্ট ফর্মের ভিডিও দেখলে তার ভালো লাগতেছে, তার হয়তো ওই ধরনের আ আ ডোপামিন নিঃসরণ হচ্ছে এবং এটা যে হচ্ছে এটা বৈজ্ঞানিকভাবেই প্রমাণিত যে বিভিন্ন ধরনের রিসার্চ হইছে। রিসার্চ গুলাতে বলা হচ্ছে যে তোমার অনেকেই আছে যারা হচ্ছে ভিডিও দেখার মাধ্যমে আম অন্য অনেক আ কি বলবো যে আমরা যেগুলো সমাজে খারাপ আ বলে পরিচিত, যেমন জুয়া খেলা বা নেশা করা বা অন্যান্য ধরনের যে আ আরো কিছু হ্যাঁ, এই ধরনের অ্যাডিকটিভ কাজ আছে। সেখানে যে পরিমাণ ডোপামিন নিঃসরণ হয়, দেখা যাচ্ছে সেই একই পরিমাণ ডোপামিন নিঃসরণ হয়তো সে একটা শর্টস বা ০.৫ ঘন্টা শর্টস দেখে তার ডোপামিনটা নিঃসরণ হচ্ছে। তো এইখানে তোমার প্রশ্নের জায়গা থেকে আরকি এটা যে আ ডোপামিন নিঃসরণটা মনে হয় সবার জন্যই একটা ব্যাকগ্রাউন্ড বড় ধরনের অংশ হিসেবে কাজ করছে যে তুমি ভিডিও দেখার মাধ্যমে তোমার ব্রেইনকে প্রতিনিয়ত পুরস্কৃত করতেছ। তো এই প্রসঙ্গেই আমি আরেকটা জানতে চাই যে তুমি যেমন একটা কথা বলছিলা যে ভ্যারিয়েবল আম we're gonna jump to it after a while. হ্যাঁ, এটা আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ডোপামিনের টপিকটাতেই থাকি। তো let's not be confused যে হলো গিয়ে এই যে আমি যে ৩০ মিনিট ধরে যে শর্টস দেখলাম, শর্টস হুম, দেখার হুম, পর রিলস দেখার পর যে হলো গিয়া প্রত্যেকবারই হলো গিয়ে এভরি টাইম আমি স্ক্রল করতেছি আর সাথে, সাথে ডোপামিন রিলিজ হইতেছে, হুম, giving me good feelings. It's not happening like that. তো টিকটকের অ্যালগরিদমটা আমরা যেটা জানি যে হলে গিয়া তারা হলে গিয়া ভ্যারিয়েবল রিওয়ার্ড সিস্টেম ইউজ করে। আচ্ছা, তো আচ্ছা। ভ্যারিয়েবল রিওয়ার্ড সিস্টেম ইউজ করে তো এরপরে দেন we're gonna talk about the ratio thingy. তো আম ভ্যারিয়েবল রিওয়ার্ডস দেখা যায় যে হলে কি আমাকে I'm scrolling 2-3 times. 2-3 times এই স্ক্রল করার পর হলে গিয়ে দেখা যাচ্ছে হলে গিয়ে ৩ টাই বোরিং ভিডিও। It's like people talking about science, politics, so boring. হুম, হুম, তারপরে থার্ড ভিডিও বা ফোর্থ ভিডিওতে দেখা যাবে যে হলে গিয়ে ইটস কাইন্ডা ইন্টারেস্টিং। মেবি গাড়িটা লাগাই দিছে, অ্যাক্সিডেন্ট, পুলিশ চেস এর একটা ভিডিও, একটা এক্সার্প। সো দেন আমার ডোপামিনটা মানে ডোপামিন আই গেট আ গুড ফিলিং এই ভিডিওটা হুম, থেকে। হুম। আই গেট হুকড অন দ্যাট ভিডিও। তারপরে হলো গিয়া এই হুকটা ইউজ করে 4th ভিডিওতে এই হুকটা ইউজ করি। 5th ভিডিওটাও বোরিং হইতে পারে। ইনফেক্ট 5th ভিডিওটাও এক্সাইটিং হইতে পারে।
বাট দেখা যায় যে 3, 4, 6, 7 এগুলো বোরিং আছে। সো এটা একটা ভেরিয়েবল ভিউয়ার সিস্টেম ক্রিয়েট করা হইছে। সো বোরিং, মোস্টলি ওকে, দেন আচ্ছা, আচ্ছা। সাডেনলি একটা রিওয়ার্ডিং একটা ভিডিও। আবার তো এটা হচ্ছে নিশ্চয়ই আমি মাঝখানে যদি একটু এড করি, এর মধ্যেও ব্যাপার আছে যে তুমি আম তোমাকে আবার এত আ চ্যালেঞ্জিং করবে না যে তোমার অনেক হ্যাঁ। সময় লাগবে একটা রিওয়ার্ড পাইতে সেটাও দিবে না। এটার ব্যাপার একটা ওই যে যেটা বলল যে ভ্যারিয়েবল এবং অপটিমাল একটা হয়তো ইন্টারভ্যাল আছে। হ্যাঁ, হ্যাঁ। তো তো it is easier যখন হলিগিয়া দেখা যায় যে আমি কন্টিনিউয়াসলি সুইপ করতেছি অ্যান্ড আম barely even stopping ৫-৬ সেকেন্ডের জন্যও থামতেছি না। তো হুম, সেই ক্ষেত্রে হলিগিয়া it could be optimal বা আপনি খুবই ফাস্ট একটা মানে এর যেটার ভিডিও ফার্স্ট সেকেন্ডেই একটা ইন্টারেস্টিং কিছু দেখাবে। এরকম একটা রাইট। কিছু দেখায় দিতেছে। বুঝছেন? হুম, তো যাতে আমি থামি। মানে আমি ১০ বার খুবই টানা সুইপ করে গেলাম। দেখা যাবে যে ১১তম ভিডিওতে এরকম একটা জিনিস দিয়েই ভিডিওটা শুরু হইতেছে। আমি it could be I'm a man, so I don't হুম, I need to admit it. It could be something like a sexualized content. বুঝছেন? ও একটা মহিলার অন্য কিছু মানে এইগুলো একটা কনটেন্ট দেখে আমাকে থামাবে ১১তম ভিডিওতে and it will do the dopamine thing. তো আ তো এই যে এই ভ্যালি জায়গাটাতে আমি যদি হ্যাঁ, আরেকটা তোমার কথা বলার পয়েন্টে এড করি যে এখানে এটা কে করতেছে? এই যে আমরা বলতেছি যে একটা রাসায়নিক প্রক্রিয়া ঘটতেছে আমাদের মধ্যে এবং আমরা হচ্ছে নিজেরাই এই কাজটা করতেছি। তো এটা করতে আমাদেরকে যেটা বলতেছো যে ভিডিওটা দেখাবে, কখন হুম। দেখাবে, কয়টার পর কি দেখাবে এই কাজটা কি যে অ্যালগরিদম এর মাধ্যমে করতেছে। সেই অ্যালগরিদম এর জায়গাটা যদি একটু ইয়ে করো আরকি, শেয়ার করো। যে অ্যালগরিদম গুলা তো কিভাবে কাজ করতেছে? তো ওকে। I need to go back a bit more তো Vine থেকে Vine was the earliest Vine এর কথা মনে আছে? আমি মনে আছে। হ্যাঁ, তো শর্ট মানুষজন ফরম্যাটের ভিডিও ছিল। হ্যাঁ, তারা ৬ সেকেন্ডের ভিডিও বানাইতো। বাট হুম। তারা কিন্তু মার্কেটে টিকতে পারে নাই। আমার আজও পর্যন্ত মাথার মধ্যে কাজ করে না। How come they never were able to এটার survive একটা the ইয়ে market? আছে বিকজ they were too early. That's what I think was. যে ওরা ওই সময় মানুষের ওই পরিমাণ ব্রেইন রট হয় নাই। মানুষ তখনও was not prepared for that. যেটা হচ্ছে হুম, Facebook, TikTok বা তারা হচ্ছে পরবর্তীতে তারা এই গ্রাউন্ড ওয়ার্কটা করতেছিল মানুষের এই কি বলবো যে attention span টাকে কমায় নিয়ে আসবে যে ব্যাপারটা। তো হুম, Vine was like too early basically আর আমার কাছে সেটা মনে হয় আরকি। এক্সাক্ট। আচ্ছা, তাহলে এইজন্য আমি কারণ এটা মাল্টি বিলিয়ন ট্রিলিয়ন ডলারের বিজনেস, সেভারাল ট্রিলিয়ন ডলার যদি আমরা যদি শর্টস এর হুম, কোম্পানিগুলো যদি কম্বাইন করি। তো হ্যাঁ, আপনি যেই অ্যালগরিদম নিয়ে যে কোয়েশ্চেনটা করলেন, সো এজন্য আমি একটা জিনিস সেটাই আগে ক্লারিফাই করে নিতেছি যে আমি ভাইনেরটাও বুঝি নাই। ভাইন হুম, কেন মার্কেট করতে পারে নাই? তাদের অ্যালগরিদম তো মোর অর লেস এখন যেটা আছে সেটার মতোই ছিল না এক্সাক্টলি বাট মেবি 1% টু বাট আইডিয়া ওয়াজ সেম হুম। শর্টস। তারপরে মিউজিক্যালিও মার্কেট করতে পারে নাই। মিউজিক্যালি ইভেনচুয়ালি টার্নড ইনটু টিকটক। ডোয়ুন হইছে। মিউজিক্যালি অ্যাকোয়ার করার পর তারপরে হলো গিয়ে ওইটাকে টিকটক বানানো হয়েছে। টিকটক এখন পর্যন্ত আ ইউএস কংগ্রেসেও যখন হিয়ারিং-টিয়ারিং হয়েছে তাদের অ্যালগরিদম এর ডিটেইলসটা তারা কখনো শেয়ার করে নাই। তারা আচ্ছা, হলো আচ্ছা। গিয়া যে যারা ভিউয়ার্সরা কেন ভিডিওগুলা দেখে, কি অ্যালগরিদম ব্যবহার করে, ইভেন হুম, হুম। ক্রিয়েটরস দের ভিডিও কিভাবে কি অ্যালগরিদম ব্যবহার করে সেটা মানুষকে দেখানো হবে, এগুলো আসলে তারা শেয়ার করে না। বাট আচ্ছা, আচ্ছা। বাট এখন আপনি এখানে যদি আমি হুম, যদি আরেকটা অ্যাঙ্গেল এর মধ্যে এড করি যে ওই হ্যাঁ, অ্যালগরিদম গুলো যে কাজ করতেছে এবং সে যে রিওয়ার্ড দিচ্ছে আ আমাদের হিউম্যান ব্রেইনকে একইভাবে কিন্তু অ্যালগরিদম গুলাকেও হচ্ছে সোশ্যাল মিডিয়া কোম্পানি গুলাকে অনেকটা হচ্ছে আমরা হুম, যেটা জানি যে কৃত্রিম বুদ্ধিমত্তা যখন মানুষের পর্যায়ে পৌঁছাবে সেটা তো আলাদা বিষয় একটা এজিআই এর যে ব্যাপারটা। হুম, কিন্তু এরপরও সোশ্যাল মিডিয়া অ্যালগরিদম গুলাও হচ্ছে নিজেরাও রিওয়ার্ডেড হচ্ছে। তারা যখন কাজ করে হুম, তাদেরকে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ দেওয়া হয় যে তুমি কি পরিমাণ মানুষকে তোমার ভিডিও দেখাইতে পারো বা কি পরিমাণ ইউজারের সাথে তুমি এনগেজমেন্ট আ আ করতে পারো এবং সেটা হচ্ছে মেক্সিমাম যে কাজের জন্য হবে, সেজন্য ওই মডেলটা হচ্ছে রিওয়ার্ডেড হবে। তো তারা হচ্ছে এই বিভিন্ন মডেল একসাথে এপ্লাই করতেছে। তো বেসিক্যালি আচ্ছা, সবগুলারই মূল গোল হচ্ছে এনগেজমেন্ট কি বলে ম্যাক্সিমাইজেশন। তো এনগেজমেন্ট ম্যাক্সিমাইজ করার জন্য তারা হচ্ছে যা করার দরকার যে একজন খারাপ লোককে হয়তো কন্টিনিউয়াসলি আরো খারাপ ভিডিও দেখানো। হ্যাঁ, যে হ্যাঁ, হয়তো একজন ভায়োলেন্ট একটা লোক তাকে হচ্ছে হয়তো ওই ধরনের ভিডিও দেখানো হচ্ছে। কারণ ওই হ্যাঁ, লোকটা ওইটা দেখতে পছন্দ করতেছে। হুম, হুম, সো এখানে যে নৈতিক
নৈতিকতার যে জায়গাটা এইটা তো পুরোপুরি মিসিং হয়ে যাচ্ছে। এই সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো যখন অ্যালগরিদমকে তোমার এই কাজে নামাচ্ছে, দে আর নট গিভিং দেম এনি মেবি আ লিটল বিট এথিক্যাল মোরাল বাউন্ডারি বা গাইডেন্স। বাট এর বাইরে হচ্ছে আমাদের বর্তমানে যে বা এখন থেকে ১০ বছর আগে বা ২০ বছর আগে হিউম্যান সিভিলাইজেশন এর অ্যাজ এ কি বলবো সোসাইটি বা হোল যে পরিমাণ আ অ্যাটেনশন স্প্যান ছিল বা আমাদের যে ধরনের জীবনযাপনের গতি ছিল, টেকনোলজির কারণে অবশ্যই সেটা পরিবর্তিত হবে। কিন্তু পরিবর্তিত হয়ে এখন বর্তমানে এমন অবস্থায় চলে আসছে যে আপনি বিভিন্ন এনালাইসিস এ দেখা গেছে রিসার্চ বা ইয়েতে যে মানুষ এখন ২ ঘন্টার সিনেমা দেখতে ভাল লাগছে না। মনে হচ্ছে যে অনেক লম্বা সিনেমা। সে বই হয়তো একটা গল্পের বই পড়তেছে বা কোনো একটা বই পড়তেছে, একটা জাস্ট বইটা নেওয়ার পর ১ পৃষ্ঠা পড়ার পরেই মনে হচ্ছে যে একটু বোরিং। সে আসলে এটা আমার আর ভাল লাগতেছে না। সে হয়তো আমরা নিজের মনের অজান্তেই হাত পকেট থেকে ফোন বের করে হয়তো বইটা রেখে ফোনটা স্ক্রল করতেছি। তুমি দেখবা যে যেকোনো জায়গায় লাইনে দাঁড়ায় থাকলে যেখানে একটা লাইন আছে, লাইনের মধ্যে 80% 90% মানুষ হচ্ছে হয়তো মোবাইল ফোন স্ক্রল করতেছে। সো এই সব দিকেই তুমি বাসে দেখবা যে আগে একটা সময় হয়তো মানুষজন বই-টই পড়তো সময় সুযোগ থাকলে। এখন আর কেউ বই পড়তেছে না। সবাই এখন মোবাইল স্ক্রলিং করতেছে। তো এইটা এই অ্যালগরিদম গুলা তোমাকে মানে এমন পর্যায়ে নিয়ে গেছে যে সে তোমার লাইফের সবকিছুই জানে। তুমি এমন বিষয়ে জানে যেটা তুমি নিজেই হয়তো জানো না। সে কিন্তু তোমার হ্যাবিট থেকে সে ওইটা বের করে ফেলছে। যে হচ্ছে এই লোকটা হচ্ছে রান্নার ভিডিও দেখতে পছন্দ করে। এই লোকটা হচ্ছে কি বলবো যে নাচার ভিডিও দেখতে পছন্দ করে। উনি হচ্ছেন হয়তো কি বলে যে গ্রামগঞ্জের ভিডিও পছন্দ করে। উনি হচ্ছেন নায়িকাদের ভিডিও পছন্দ করে। তাই না? এরকম বিভিন্ন ধরনের ক্যাটেগরি আছে। যেটা হয়তো ওই মানুষটাও চিন্তা করে না বা অন্য আরেকজন তার ফ্রেন্ড-টেন্ড হয়তো এটা নিয়ে তাকে নিয়ে ভাবে না। কিন্তু দেখা যাচ্ছে যে এটা হচ্ছে। আমি এখানে একটু ডিসএগ্রি করতে চাই। আপনি যে জিনিসটার কথা বলতেছেন যে হলো গিয়ে যে অ্যালগরিদম ছিল যে আপনাকে ওইভাবে আপনাকে এনালাইজ করবে, আপনাকে স্টাডি করে, আমাকে স্টাডি করে আমার রিলেভেন্ট পোস্ট বা রিলেভেন্ট জিনিসপত্র দেখাবে, রিলেভেন্ট অ্যাড দেখাবে। তো এই সিস্টেমটাই হলো গিয়ে যে চেঞ্জ করে ফেলছে TikTok। TikTok এটাকেই হলো গিয়ে রেভলিউশনাইজ করছে। আচ্ছা, তারা হলো গিয়ে কিভাবে? এই মডেলটা ক্রিয়েট করছে যে তারা they wanted to get out of that Facebook model. Facebook এর যে সোশ্যাল মিডিয়া মডেল আছে যে they are gonna study you and show you the things. তারা হলো গিয়ে রিয়ালাইজ করছে যে না, what I can do মানে আমি they created the question যে আপনার ফিড কি আপনি ট্রেন করেন নাকি ফিড আমাকে ট্রেন করতেছে? ওকে। তো দেখা গেছে কি বিহেভিয়ারাল সায়েন্স অনুযায়ী দেখা গেছে কি TikTok এরটা এতটাই ইউনিক যে TikTok ফিড বা তার অ্যাড দিয়ে মানুষকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করতেছে। মানে তারা আর ওই লেভেলে আর নাই যে they want to study me. So they are actually training my behaviors. মানে আমি যেসব ধরনের ভিডিও দেখতাম আগে, ধরেন হলো গিয়ে আম ধরেন এককালে আমি ভার্সিটেরিয়ামের মানে সায়েন্সের ভিডিও দেখতাম। ভালো লাগতো সায়েন্সের ভিডিও দেখতে। দেন দে রিয়ালাইজড যে না, এই লোকটাকে যদি আমি আস্তে করে সাজেশন দেওয়া শুরু করি YouTube এর পাশে যে পুলিশ চেইস আ এই হইতাছে, সেই হইতাছে। দেখা যাচ্ছে যে সে ওই ভিডিওতে আর কোন সময় তাকাচ্ছে না। সে সাজেশনের দিকে তাকায় আছে ওইটাতে eventually at some point he is going to click it. So TikTok এই জিনিসটাকে খুবই মানে অ্যালগরিদমটাকে চেঞ্জ করছে যে তারা আর মানুষের ওই মানে বিহেভিয়ার ফলো করে না। মানুষকেই ট্রেন করতেছে। তো দিস ইস দ্য টাইম রাইট টাইম টু জান যেটা থিওরি আপনি ওইটা দিয়ে আমরা আবার মোরালিটি, এথিক্স এর কথাও এক্সপ্লেইন করা যাবে। তো ভ্যারিয়েবল রেশিও রিইনফোর্সমেন্ট আপনি যদি দেখান তো সেটা যদি তো আমি এত ডিরেক্টলি ডেফিনিশন বলব না। না, জাস্ট ওই ঘটনা যেটা বললাম ব্যাখ্যা করবা। তো এর ফলে এই যে আমি যদি আমাদের যে এন্ড পয়েন্ট যেটা ওদিকে যে চাই আরকি, অ্যাটেনশন স্প্যানটার যে ইমপ্যাক্ট হচ্ছে, যে উদাহরণগুলো বলতেছিলাম আমরা। যেমন একটা দেখলাম আমি সেদিন একটা স্টাডিতে দেখতেছি যে বলতেছে স্কুলের টিচাররা এখন দেখতেছে যে বাচ্চারা দে ক্যান নট ফোকাস ১ ঘন্টা সে ক্লাসে ফোকাস রাখা তার পক্ষে সম্ভব হচ্ছে না। কারণ কি? কারণ সে হচ্ছে এই ধরনের শর্টস, TikTok রিল দেখে অভ্যস্ত। সে যখন স্কুলে যাচ্ছে তার পক্ষে তার ব্রেইন তো এটা
প্রসেস করতে পারতেছে না। কারণ তার ব্রেইন ওই যে যেটা বলতেছে ভ্যারিয়েবল স্পিড ভ্যারিয়েবল রেশিও রিইনফোর্সমেন্ট। রেশিও রিইনফোর্সমেন্ট, তারপর হচ্ছে তোমার ইউজার এনগেজমেন্ট, ডোপামিনের নিঃসরণ। এর হ্যাঁ। ফলশ্রুতিতে সেই তার কাছে মনে হচ্ছে ১ ঘন্টা অনেক লম্বা সময়। সো তার ব্রেইন এখানে ফাংশন করতে পারতেছে না। এটা হচ্ছে স্কুলের টিচার কমপ্লেইন করতেছে স্টুডেন্টদের ব্যাপারে যে স্টুডেন্টরা হচ্ছে তার ক্লাসে মনোযোগ রাখতে পারছে না। একই ঘটনা বড়দের ক্ষেত্রেও ঘটছে এবং তুমি যেটা বললা যে TikTok যে ঘটনাটা ঘটাচ্ছে, I think everyone else is doing the same now. সবাই যখন দেখছে যে TikTok এটাতে সাকসেসফুল হইছে, others are doing the same thing. তারাও এখন তোমাকে ট্রেন করার চেষ্টা করছে। Facebook Facebook তার ইউজারদের বলি হ্যাঁ, যে sure. আমি সিঙ্গাপুরে গিয়েছিলাম। তো সিঙ্গাপুরে গ্র্যাব ড্রাইভার, গ্র্যাব হলো গিয়ে উবারের মতো। আচ্ছা। মানে যে অ্যাটেনশন স্প্যান যে নাই, গ্র্যাব ড্রাইভার হলো গিয়ে গ্র্যাব চালাইতে সেই স্ক্রল করতেছে তার উইন্ডশিল্ডে মোবাইল অ্যাটাচ করা। সো ইট ইজ ডেঞ্জারাস যে শিক্ষকের কথাটা যেটা বললেন। আম তো মোরাল আর এথিক্স এর কথাটা আসে। বাট হাউ ডাজ দিস থিং ওয়ার্ক? আপনি মানে এই যে তাদের যে অ্যালগরিদম বা যেটা ক্রিয়েট করছে, এটার এটা যদি মানে একদম যে বেসিক্স টা আছে যেটা নিয়ে আমরা কথা বলতেছি ভেরিয়েবল রেশিও রিইনফোর্সমেন্ট, সেটা দেখা গেছে যে জুয়ার, তারপরে আবার আমরা দেখি কি আজকাল ছেলেপেলেরা মোবাইল লেজেন্ড প্রচুর খেলে। বাংলাদেশে জুয়া এবং মোবাইল লটারি। হ্যাঁ, হ্যাঁ। তো লটারিটাও তাও মিলিয়ন আউট অফ ওয়ান মানে এখন যে বাংলাদেশের সবাই অনেকেই দেখা যাচ্ছে যে জুয়ার অ্যাপ ইউজ করে। ইলিগাল বাংলাদেশে এখনো। তো ওইগুলো অনেকে বিকাশ নগদ দিয়ে টপ আপ করতে পারে। তো ওইটার মডেলটাও মানে গ্যাম্বলিং এর মডেলটাও হলো গিয়ে গ্যাম্বলিং এর অ্যাডিকশন ইজ নট লাইক অ্যালকোহল, ড্রাগস অ্যাডিকশন। দ্যাটস আ ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাডিকশন। তো ওই যে ভ্যারিয়েবল যে ইয়াটার কথা বললাম, রেশিওর কথা বললাম, হ্যাঁ। হাউ ইট ওয়ার্কস। তো ইফ আই হ্যাভ এ ডগ, আমার যদি একটা কুকুর থাকে, কুকুরকে আমি ট্রেন করব। কুকুরকে আমি বল ছুঁড়ে মারবো। বল ছুঁড়ে মারার পর কুকুর বলটা নিয়ে আসবে। তো ইটস এ পাপি। হি ডাজন্ট নো ইট ইয়েট। তো আমি এটা ১ বার ২ বার করব। ৩য়, ৪র্থ বার আমি যখন দেখব যে সে নিয়ে আসতেছে, হুম। I will fifth টাইম এ ভ্যারিয়েবল রেশিও 5th টাইমে আমি তাকে একটা রিওয়ার্ড হিসাবে একটা ট্রিটস দিব। বুঝতে পারছি। কুকুরকে। ওকে? বাট এইটা যে প্রত্যেকবার 5th টাইমে দিব এরকমও কিছু না। তো 7th টাইমেও দিতে পারি, 8th টাইমেও দিতে পারি। আ এগুলা মানে সবসময় তাকে এনগেজ রাখার জন্য ৩য়, ৪র্থটাকে মোটিভেট আমি কুকুর দিয়ে মানুষের ইটস অ্যাপ্লিকেবল এভরিওয়্যার, রাইট? মোটিভেট রাখার জন্য মাঝেমধ্যে আমি হতে পারে তাকে 5th, 6th, 7th, 8th টাইমেও দিতেছি না। তাকে দিলামই না কিছু। বাট হঠাৎ করে আউট অফ নোহোয়্যার তাকে কোনো আমি টাস্কই দেইনি। কোনো কিছুই করতে বলি নাই কুকুরটাকে। হঠাৎ করে তাকে একটা ট্রিট দিতেছি। হ্যাঁ, সো দিস ইস হাউ ইট ওয়ার্কস। তো এইখানে- এন্টায়ার ইন্ডাস্ট্রি ওয়াজ বিল্ড অন ইট। এক্সাক্টলি। ২টা আমি জাস্ট ২টা টার্ম এড করি আরকি যে তুমি যে টার্ম গুলো বললা, একটা হচ্ছে হাই এফোর্ট ডিলেড রিওয়ার্ড, আরেকটা হচ্ছে লো এফোর্ট ইনস্ট্যান্ট রিওয়ার্ড, যে তুমি কোনো কিছুই না করে তুমি হচ্ছে একটা রিওয়ার্ড পাচ্ছ। এটা জাস্ট মোটিভেটেড এবং হচ্ছে ভালো লাগাটা থাকছে তোমার তাতে করে। তো ইট কাইন্ড অফ কোইনসাইডস উইথ দ্য মানে এটা কাইন্ড অফ অ্যানসার্স দ্য কোয়েশ্চেন অফ আপনি যেটা প্রশ্ন করলেন যে মোরাল বা এথিক্স এর কোয়েশ্চেন। সো অফকোর্স কোম্পানি তো আর ওইভাবে দেখবে না। তারা হলে প্রফিট ম্যাক্সিমাইজ করাটাই। বাট এই স্কুলের ব্যাপারে আপনি এটা কিভাবে দেখবেন যে এই জিনিসটাই যেহেতু অ্যাটেনশন স্প্যান কমে গেছে, এই রিওয়ার্ড সিস্টেমটা কিভাবে ভ্যারিয়েবল রিওয়ার্ড সিস্টেমটা কিভাবে ইউটিলাইজ করা যায়? আপনি মানে কিভাবে দেখেন? কে মানে স্কুলে? হ্যাঁ, স্কুলেই যখন আমার ছাত্রছাত্রীদের অ্যাটেনশন স্প্যানই নেই, তো ভ্যারিয়েবল রিওয়ার্ড সিস্টেমটাকে আমি কিভাবে ইউটিলাইজ করতে পারি? স্কুলে যেমন এটা জানি না এক্সাক্টলি, আমার এই মুহূর্তে ঠিক জানা নাই, কিন্তু ইনস্ট্যান্টলি যেটা মাথায় আসতেছে যে স্কুলগুলোও কিন্তু তোমার এইটাকে অ্যাড্রেস করে তাদের স্ট্র্যাটেজিতে বা তাদের যে ক্লাসের টাইম বা কিভাবে তারা এটাকে হচ্ছে অ্যালোকেট করতেছে সারাদিনের রুটিনটাকে, এইগুলাতে কিছুটা অ্যাডজাস্ট করার চেষ্টা করছে এই সোশ্যাল মিডিয়ার ব্রেইনটাকে অ্যাড্রেস করার ব্যাপারে আর কি। তবে অনেক স্কুল বা অনেক শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেমন তোমার করে রাখার চেষ্টা করে, কি বলবো, সেলফোন যেমন স্কুলগুলোতে বন্ধ থাকে অনেক জায়গায়, যে স্কুলে হচ্ছে সেলফোন ব্যান থাকে। সো ওইগুলা হচ্ছে কিছুটা প্রচেষ্টা যে এই সময়টাতে যদি তাদের ব্রেনকে ওইটাতে আটকে রাখা যায় স্কুলের মধ্যে, সেটা একটা হয়তো সুযোগ থাকে যে
সে বাকি সময়টাতে যখন এইসব সময় সেলফোনের পেছনে সময় দিচ্ছে এটাকে সে কাউন্টার করতে পারে। এটা একটা হইতে পারে। এইভাবে বিভিন্নভাবে করতেছে তো। যে স্কুলগুলাও চেষ্টা করতেছে এই রেশিও যে ব্যাপারটা তুই বলছ, সেগুলাকে হয়তো কাউন্টার করার জন্য বা নিজেদের পার্সপেক্টিভ এ ইউজ করার জন্য। তো আমি আমি এটা নিয়ে একটু পড়াশোনা করতেছিলাম। তো হলে গিয়ে আচ্ছা। মানে দেখা গেছে যে রিসেন্ট ইয়ার্স এ স্লিপ ডিপ্রিভেশন মানে যাদের দিকে ঘুম হয় না আ রাতের বেলা। তো দেখা গেছে যে একসময় দেখা গেছে যে যাদের ঘুম হয় না দেখেই তারা হলে গিয়ে রিলস স্ক্রল করতেছে। আচ্ছা, আচ্ছা। দেখা গেছে এখন দেখা যাচ্ছে যে তাদের ঘুম হচ্ছেই না স্ক্রল করার জন্য। হচ্ছে। তো আপনি যে স্কুলের যে কথাটা বললেন, এটার একটা নেগেটিভ ইমপ্যাক্ট হচ্ছে গিয়ে কি যে ওই যে ডাউন টাইমটা আমাদের লাইফের বর্তমান মানে হিউম্যান মানে মানুষদের লাইফে ডাউন টাইমটা আমরা কিন্তু রিলস দিয়েই আ আ টাইমটা পাস ফিল আপ করার করে চেষ্টা ফেলছ। করি। হ্যাঁ, হ্যাঁ। এখন স্কুলের টিচাররা যে চ্যালেঞ্জটা ফেস করতেছে, তারা যদি ফোন-টোন সবকিছু যখন ব্যান করে দেয়, তাদের যখন লেসন এত ইন্টারেস্টিং না, হুম। বোরিং লেসন, দেখা যাচ্ছে যে পোলাপাইনের অ্যাটেনশন আরো বেশি নেই। বুঝছেন? না কারণ স্কুলগুলাতে সেটাও আছে। এটাও ট্রু হ্যাঁ, যে হ্যাঁ। অনেকের জায়গাতে দেখা যাচ্ছে যে স্কুলগুলার যে ওভারঅল পারফরম্যান্স সেটা তো হুম। ডাউন হয়ে গেছে গত 10 বছরে বা 20 বছর আগের চাইতে অনেক জায়গাতে এটা করতেছে। We can এটা actually আছে। talk about AI use এটা আজকাল এটাও ডিফারেন্ট টপিক another day এর জন্য। বাট হ্যাঁ, ডাউন তো হইতেছে। তো সেক্ষেত্রে যে ফোন বন্ধ করে দেওয়াও যে একটা সলিউশন না, মানে আমি মানে kind of like it's like a counter argument হিসেবে দেখি। আচ্ছা, আচ্ছা। তো সেইটা তাহলে কি হতে পারে? মানে ফোন যদি ওভাবে স্কুলে রাখতেই দেওয়া হয় সেটা তাহলে হুম। নিয়ন্ত্রণ করবে কি করে? বা ক্লাসে স্টুডেন্টদেরকে সবাইকে কি তোমার সেলফোন থেকে টিচারের পক্ষে সম্ভব কিনা? সারাক্ষণ হুম। চেক করা যে কেউ সেলফোন ব্যবহার করছে না বা আমার এটা করা কাছে কি মনে মনে হয় যে I think we cannot escape this. মানে আমরা যে প্যান্ডেমিক এর মধ্যে দিয়ে গিয়েছি, হঠাৎ করে যখন বলা হয় স্টুডেন্টদেরকে বলা হইলো যে তোমরা বাসায় আ ফিজিক্যাল ক্লাসে চলে আসো। ইটস হুম, লাইক তারা কিন্তু ওইভাবে কিন্তু এনগেজ হতে পারেনি। তো আমাদেরকে চিন্তা করতে হবে যে হাউ ডু উই ইউটিলাইজ দ্য রিলস? এগুলা কিভাবে আমরা রিলসটা ইউজ করি? কিভাবে আমরা এই, এই মডেলটাই ব্যবহার করে কিভাবে আমরা শিক্ষা চেঞ্জ করে ফেলতে পারি? তো that's gonna be another like বাংলাদেশের জন্য আমি জানি না এটা নিয়ে কোন শিক্ষকরা চিন্তা করতেছেন নাকি? তো that's gonna be a long topic, long thing to talk about. তো এমনি, আমি এমনি যে যে এ যে যে জিজ্ঞেস করতেছি সো মানে এখন যে ৩য়, ৪র্থ ব্রেইন রট এর TikTok ব্রেইন বা ব্রেইন রট এর যে কথাটা বললেন, হুম, হুম। এটা নিয়ে আপনি মানে what is actually TikTok ব্রেইন এটা নিয়ে আপনি আ এইটা এই মুহূর্তে আ এই স্পেসিফিক ডেফিনিশন তো বলতে পারব না। তবে টিকটক ডেফিনিটলি না ব্রেইনের মানে যে আপনি আ একটা আর্টিকেল এর কথা বলতেছিলেন ওইটার। ও আচ্ছা, আচ্ছা। মানে রিসেন্টলি মনে হয় হ্যাঁ। ওই আর্টিকেলটা অবশ্য আমি পড়তে পারিনি তখন সাবস্ক্রিপশন আচ্ছা। লাগার তো কারণে। তো আমি এমনিতে ও ব্যাপারটা যেটুকু পড়াশোনা করলাম সেই জায়গা থেকে যদি ব্যাখ্যা করি যে বেসিক্যালি অ্যাটেনশন স্প্যান এর উপর যে ইমপ্যাক্ট হচ্ছে এটা হচ্ছে হুম, সায়েন্টিফিক্যালি তারা বিভিন্ন স্টাডি থেকে দেখতে পাচ্ছে আরকি। তোমার আ এটা ওয়াশিংটন পোস্ট রিসেন্টলি তারা একটা সার্ভে করছে। সেই সার্ভেতে তারা হচ্ছে এই ধরনের বিভিন্ন কয়েক হাজার টিকটক ইউজার এর সাথে কথাবার্তা বলছে, বলে টলে তারা দেখছে যে হচ্ছে যারা বেশি সময় টিকটকে কাটায় তাদের দেখা যায় যে অ্যাটেনশন স্প্যান হচ্ছে যারা কম সময় কাটায় তাদের চেয়ে কম। মানে আ যারা বেশি সময় কাটাচ্ছেন তারা হচ্ছে খুব অল্পতেই আ আ এই ধরনের কি বলবো যে যেকোনো কিছুর উপর একটা অ্যাটেনশন হারায় ফেলতেছে। সো এবং ওই অ্যাটেনশন হারায় ফেলার পর সে সাথে স্ক্রল করে চলে যাচ্ছে যে ব্যাপারগুলো বলতেছিলাম আমরা এতক্ষণ ধরে। আ সেখান থেকে এই অ্যাটেনশন স্প্যানটা হচ্ছে আ যেটা বলব যে অন্যদের চাইতে অনেক কমে গেছে। যাদের হচ্ছে হুম, বেশি সময় টিকটকে বেড়াচ্ছে। তো এটা নিয়ে আমরা যদি Google স্কলার বা টিয়াতে যেমন দেখতেছিলাম। তো ওইখানেও অনেক ধরনের এরকম প্রচুর স্টাডি আছে। যেখানে গেলে দেখা যাবে যে হচ্ছে আ এই ধরনের যারা বেশি সময় সোশ্যাল মিডিয়াতে কাটাচ্ছে, তারা তুমি যেটা বলতেছিল যে স্লিপ ডেপ্রিভেশন এ ভুগতেছে বা অন্যান্য ইনসমনিয়া তৈরি হচ্ছে বা হচ্ছে অন্য লাইফের অন্যান্য জায়গাতেও ইমপ্যাক্ট পড়তেছে। যেটা আপনি হুম, স্কুলের কথা বললাম, মানুষজন হচ্ছে যারা
বয়স্ক আছে তাদের চাকরি-বাকরিতে ইমপ্যাক্ট করতেছে। সে কাজে গিয়ে হয়তো কাজে ফোকাস করতে পারতেছে না। বা এই ধরনের ইমপ্যাক্ট তো জীবনের সকল ক্ষেত্রেই পড়তেছে। এবং এই ইয়াটা হচ্ছে আ কি বলবো যে স্ট্যাটিস্টিক্যালি, সায়েন্টিফিক্যালি অলরেডি এটা তারা হচ্ছে দেখতে পাচ্ছে যে আমাদের দেশের তো না, গ্লোবালি বাচ্চাদের এবং বড়দের সবার ক্ষেত্রেই এই ধরনের একটা অ্যাটেনশন স্প্যান মানে যারা সোশ্যাল মিডিয়াতে বেশি সময় কাটাচ্ছে, তাদের হুম। এই ধরনের একটা ওরা অ্যাটেনশন স্প্যানটা আস্তে, আস্তে কমে আসতেছে। তাদের চিন্তাভাবনায় বা হচ্ছে কাজকর্মে এক ধরনের পরিবর্তন আসতেছে। মানে তাদের ব্যক্তি জীবনটাকেও পরিবর্তিত করে ফেলতেছে। যেটা বেসিক্যালি ওই যে আগের উদাহরণটা যেটা বলছিলাম যে Facebook বা ইয়েদের শুরুর দিকে অ্যালগরিদম ছিল হচ্ছে আমাদেরকে কাছ থেকে তথ্য নিয়ে আ আমাদের মত করেই ট্রেন করা। আর হুম। পরে TikTok এসে যেটা করল যে হচ্ছে সে তার মতো করে তোমাকে আমাকে বা মানুষজনকে ট্রেন করা শুরু করছে যারা TikTok ইউজার আছে। তো এইটা হচ্ছে আস্তে, আস্তে অলরেডি হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ার আ মানুষের জীবনকে পরিবর্তন করার কাজ তো চলতেছে। হ্যাঁ? তো এগুলোই দেখলাম আরকি যে এই ধরনের TikTok ব্রেইন বলো বা বলো যে তোমার একেবারে নিউরো সায়েন্স এর স্টাডিতেও দেখা গেছে। যে তোমার ব্রেইনের যেসব অংশ হচ্ছে স্মৃতি সংরক্ষণ করে বা আবেগ তৈরি করে, এই জায়গাগুলোতে হচ্ছে তুমি যখন সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখতেছো তোমার ব্রেইনে হুম। পরিবর্তন আসতেছে আরকি। এগুলো একেবারে নিউরো সায়েন্স এবং সাইকোলজি, আ কেমিক্যাল মানে কেমিস্ট্রি বা ইয়ে-টিয়ে অনেক ধরনের স্টাডিতেই এটা দেখা যাচ্ছে। যে আমাদের মধ্যে এই ধরনের পরিবর্তন আসতেছে। এটা অ্যান্ড আমি এখন এগুলাতে আম আর এখানে আমি আবার একটু প্যান্ডেমিক এর এক্সাম্পল দিছি। এই যে মানে সোশ্যাল ডিসট্যান্সিং মানুষের হলো গিয়ে আ একা, একা থাকা, হুম। বাসায় থাকা এগুলাও একটা ভালো একটা রোল প্লে করছে। মানুষের এগুলোর উপর এই, এই TikTok এই সময়টাতে বেশি ডিপেন্ডেন্সি টা রাইট, এক্সাক্টলি। মানে বই যাদের বই পড়ার অভ্যাস ছিল তাদের মানে তারা হ্যাঁ, তারা মনে করছে যে এই সময়টাতে আমরা হলো গিয়ে বই পড়বো। হুম, যেগুলা মুভি অনেক সময় দেখি নেই, সেই মুভিগুলো দেখবো, মুভিগুলো ক্রস করবো। এট দ্য টাইম দে রিয়ালাইজড ইট যে কন্টিনিউয়াসলি মুভি দেখা ইস নট নেভার গোনা বি ফান। হুম, উইকলি ২-৩ টা একটা মুভি দেখাই দ্যাট ওয়াজ দ্য বেস্ট পার্ট, বেস্ট অ্যাসপেক্ট অফ ওয়াচিং ফিল্মস। তো তখন দেখা গেছে যে আম আ TikTok এ হলে গিয়ে মানে একটা কন্টিনিউয়াস যে doom scrolling বলে নাকি ডিলাইট স্ক্রলিং? doom scrolling ও ডুম একটা ওয়ার্ড স্ক্রলিং আছে। বলে মনে হয়, হ্যাঁ। ডিলাইট স্ক্রলিং ও একটা ওয়ার্ড আছে। তো বাট doom scrolling জিনিসটা হলে গিয়ে আরো বেশি পপুলার। তো ওইটাতে দেখা গেছে যে হলে গিয়ে যে মানে মানুষজন হলে গিয়া ব্রেইন ইস অলওয়েজ রিওয়ার্ড সেনসিটিভ। ওকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমিও হলে গিয়া আমি বলব যে হলে গিয়া আমার সবসময় বই-টই পড়তে ভালো লাগে না। আমি শর্টকাটে বই পড়ি। বইয়ের স্টোরিটা জানতে খুবই ভালো লাগে। So that's actually rewarding for me than actually like someone like you. Maybe you like to আপনি পুরো বইটা পড়লে যে আপনার যে adventure সবকিছুতে ডিপ ডাইভ ফোকাস করে ভালো লাগে। মেবি আপনি ওইটাই এনজয় করেন। But mine is different. So rewarding is different for different people. হুম, তো হুম, হুম। এখন ওটাতে দেখা গেছে যে মানে TikTok শুধু TikTok-ই না। মানে দেখা গেছে যে গেমগুলার যদি কথা বলি, আমরা ওইটায় শর্ট ভিডিওস এর থেকে আমরা বেশি দূরে চলে যাচ্ছি না। We need to understand TikTok through various games. তো দেখা যাচ্ছে যে হলো গিয়ে আমি আমি আমার বাসায় ধরেন আমার 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 ছেলে নেই। আমরা ম্যারিড এনিওয়েজ সো ধরেন আমি একটা বাচ্চাকে বলতেছি যে হলো গিয়ে, "তুমি ঘরটা ঝাড়ু দিলে, আমি তোমাকে ৳৫ দিব।" ওকে? তুমি যদি তোমার রুমটা ঝাড়ু দাও। তো হুম, দেখা গেছে যে সে হলে গিয়ে হি ইস গোনা বি লাইক না দিব না ৳৫ কোন টাকা হইল। বাট সে স্কুল থেকে দৌড়ায় আসবে যদি তাকে বলা হয় যে ঠিক ২ টা দুপুর ২ টায় মোবাইল লেজেন্ড গেমে এই আচ্ছা, রিওয়ার্ডটা কালেক্ট করা যাবে। এই ডায়মন্ড বা এই আচ্ছা, গোল্ড আচ্ছা, এই আচ্ছা, রিওয়ার্ডটা আচ্ছা। কালেক্ট করা যাবে। সে দৌড়ায় আসবে কিন্তু। ইটস মাচ মোর এক্সহস্টিং দ্যান ঘর ঝাড়ু দেওয়া। আচ্ছা, আচ্ছা। বাট রিওয়ার্ডটার যদি আপনি কনভার্ট করেন ওটা কিন্তু ৳৫ থেকেও কম। হুম, হুম। ব্রেইনও বলেন, এসব গেমগুলা বলেন তারা একটা নভেলটি রিওয়ার্ড সিস্টেমও চালু করছে। আচ্ছা, যে আচ্ছা। এতগুলো ওয়াচ করলে এরকম মানে এই শর্ট গুলো ওয়াচ করলে এরকম এইটা হবে, সেটা হবে। তো এগুলোও একটা ভালো একটা রোল প্লে করে এই হুম। অ্যাডিকশন এর প্রতি। আচ্ছা, আ আচ্ছা। অ্যাডিকশন সো অ্যাটেনশন থেকে অ্যাডিকশন এর কথা বলতেছি। তো এখন
মানে আমি এটা আরেকটা জিনিস লক্ষ্য করতেছি অ্যাজ এ মেনি ক্রিয়েটর্স, ইউটিউব ক্রিয়েটর্স তাদের একটা কমপ্লেইন সবসময় যে তাদের যে প্ল্যাটফর্ম আছে YouTube they're changing the direction. তারা হলে গিয়ে যে লং ফর্ম যে আগে যে ভিডিও বানাইতো ১০-১৫ মিনিট ২০ মিনিট সেগুলাতে ভিউজ ও তেমন আসে না। সেগুলোতে ইনকামও তেমন হয় না। Whereas আচ্ছা, আচ্ছা। তাদের হলে গিয়ে ওইভাবে এনকারেজ করা হয় যে you need to make shorts. হুম, হুম, হুম। শর্টস এ হলে গিয়ে আম আ বেশি ইনকাম হবে, এই হবে। তো এগুলোর মধ্যে this is different case. Anyways আপনি এইটা এই যে আস্তে, আস্তে আমরা শেষ করব প্রায় শেষ পর্যায়ে। আমরা যদি এই যে বললাম যে অ্যালগরিদম গুলা বিভিন্ন ধরনের টেকনোলজি ইউজ করে মানুষজনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। মানুষের বিহেভিয়ার এ পরিবর্তন আনার চেষ্টা করছে। যাতে করে রাইট, তোমার কাছ থেকে টাকাটা সে নিয়ে যেতে পারে। সেটা বিভিন্নভাবে চেষ্টা করছে। আগে ছিল তোমার একটা সময় শুধু তোমাকে বাংলাদেশের ডেস্টিনির সাথে ফাইট করতে হতো। যে ডেস্টিনি হয়তো চায় তোমার পকেটে টাকাটা নিয়ে যেতে বা যুবক চাচ্ছে হয়তো এই ধরনের টাকা নিয়ে যেতে। আ সেটার এক ধরনের অবস্থা ছিল। বাট এখন টেকনোলজির ফলে তোমার কাছ থেকে পৃথিবীর অন্যান্য দেশে থাকা যারা এই ধরনের স্ক্যামার আছে, সেটা মধ্যপ্রাচ্যে থাকতে পারে, এশিয়ার অন্য রাষ্ট্রে থাকতে পারে। সেই জায়গার লোকজনও বিভিন্ন ধরনের অ্যাপ খুলে তোমার কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং Facebook, TikTok, সোশ্যাল মিডিয়া তারাও আবার বিভিন্ন ধরনের অ্যালগরিদম ইউজ করে তোমাকে এক ধরনের চাপে রেখে তাদের ভিডিও দেখতে বাধ্য করা, আটকে রাখা এই যে একটা ব্যাপার, এটাও করতেছে। সো এই ২ হুম, টা জিনিস করার ফলে তোমাকে তো কনস্ট্যান্টলি যে এর সাথে তোমার ফাইট, এই ফাইটটা তো অনেকে করতেই পারছে না। যে অনেকে তো আ জানেই না যে তার পেছনে যে এই ধরনের কি বলব যে কেউ একজন অনেক টাকা, অনেক পরিকল্পনা, অনেক বুদ্ধি নিয়ে তার কাছ থেকে এই ধরনের স্ক্যাম হুম, করে টাকা-পয়সা নেওয়ার চেষ্টা করছে বা তাকে পরিবর্তনের চেষ্টা করছে। সো এটা একটা খুবই ডিফিকাল্ট ব্যাপার। যে অনেকেই এই ধরনের ফাঁদে আসলে পড়বেই। এটাই মনে হয় যে স্বাভাবিক। তো আমাদের সেই জায়গা থেকে আস্তে, আস্তে যদি আমরা একটু ইয়ের দিকে যাই যে কিভাবে কয়েকটা বিষয়ে আমরা সচেতন থেকে মনে করো ৫ টা বিষয় এরকম হতে পারে যে জিনিসগুলো তুমি হচ্ছে সচেতনতা তৈরি করার মাধ্যমে মানুষকে এই সোশ্যাল মিডিয়ার এই ধরনের নেগেটিভ ইমপ্যাক্ট থেকে আমরা হচ্ছে আস্তে, আস্তে নিজেদের বন্ধ রাখতে পারি। বা দূরে রাখতে পারি, সেফ রাখতে পারি। এরকম কি কয়েকটা ব্যাপার আছে যেগুলো বলতে আমি পারি? আমি তো আমি এখন if you need to অ্যাকচুয়ালি আমার কোন মাথায় কোন সলিউশন নাই। আমি অনেক আচ্ছা, কিছুই বলতে পারবো। আমি ৫ টা না ১০ টা ১৫ টা বলতে পারবো। বাট আচ্ছা, আচ্ছা। we are at a stage যেখানে অ্যাকচুয়ালি কোন পসিবল সলিউশন মানে এপ্লাই করা যাবে এগুলো কিন্তু এখন নেই। কারণ আমরা নট অনলি we are talking about মানে অ্যাটেনশন যে কমে গেছে হুম, হুম, পোলাপাইনদের। আর আমি বাংলাদেশে দেখতেছি যে বাংলাদেশে যেখানে হলো আমাকে পিটায়া পড়াশোনা করানো হইতো। হুম, হুম, বাপ-মারে যদি বলি যে হলো ADHD ১৯০০ সামথিং ৯০ সালে ৯৯ সালে বাবা-মা পড়াইতেও বসছে। আব্বা আমার ADHD আছে, Attention Deficit Disorder হুম, আরো ২ টা জারুর বাড়ি দিব। ব্রেইন তো আমি বাংলাদেশের প্রেক্ষাপটে বলতেছি যেটা অ্যাকচুয়ালি USA তে is kind of prevalent for few decades maybe দেখা যাচ্ছে যে বাংলাদেশেও এখন আ ছেলে-মেয়েদেরকে খুব আর্লি এজ থেকেই আ ADHD মেডিকেশন দেওয়া হচ্ছে। ADHD মেডিকেশন বলতে Ritalin তারপরে Concerta এগুলা দেওয়া হচ্ছে। আম ইনফেক্ট আমি যেগুলো জানি Life Spring এরাও অনেক সময় মেডিসিন এগুলা প্রেসক্রাইব করে। আচ্ছা, সো আচ্ছা। আমি দেখেন সলিউশন দেওয়ার থেকে আমি হলো গিয়ে নেগেটিভ মানে অ্যাকচুয়াল সিচুয়েশন নিয়ে কথা বলতেছি। তো এরকম যদি সিচুয়েশন হইতেই থাকে আমাদের ড্রাগড আপ জেনারেশন মানে প্লাস ব্রেইন ইউজ অফ এআই কারণ হুম। এআই জিনিসগুলো শর্টকাট করে দিতেছে। আর এই যে শর্টার অ্যাটেনশন স্প্যান তো আমি তো কোন সলিউশন দেখি না। না, এর মধ্যে মানে কিছু রিয়ালিস্টিক চেষ্টা যেটা যদি মানুষজন যদি জানতে চায় যে হচ্ছে কিভাবে এর সাথে কিছুটা আ ব্যাটেল করা সম্ভব বা ফাইট করা সম্ভব যে যার বিনিময়ে যার ফলশ্রুতিতে তুমি নিজেকে কিছুটা এর থেকে রক্ষা করতে পারো। এরকম বেশ কয়েকটা ব্যাপার হইতে পারে যেমন হচ্ছে তোমার সোশ্যাল মিডিয়া ইয়েগুলাতে হচ্ছে চাইলে ভিডিও নোটিফিকেশন অফ করে রাখা বা হচ্ছে অনেক সোশ্যাল মিডিয়া অ্যাপ আবার হচ্ছে সেলফোনের অ্যাপ থাকে যেগুলা হচ্ছে তোমাকে এক ধরনের রিমাইন্ডার দেয় যে তুমি যদি ১ ঘন্টার বেশি Facebook ইউজ করো বা ০.৫ ঘন্টার বেশি TikTok ইউজ করো, তোমাকে হয়তো একটা রিমাইন্ডার দিবে যে আপনি ৩০ মিনিটের বেশি দেখে ফেলছেন। তখন হয়তো তোমার অনেক সময় মনে পড়লে হয়তো অনেকে বন্ধ করে।
যে আচ্ছা আজকে আর দেখবো না, আমি হয়তো এই স্ক্রিনটা বেড়ে চলবো, এরকম একটা ব্যাপার থাকে। আবার কেউ ইয়ে করে যে তোমাকেও কাউন্টার কাজ করার জন্য নিজেকে হচ্ছে তোমার সময় দিতে হবে। সেটা হতে পারে তুমি ৩০ মিনিট ধরে জোর করেই হয়তো একটা বই পড়াতে সময় দিলা, বা সেটা হতে পারে কোনো একটা ডকুমেন্টারি দেখাতে তুমি ফোকাস করতে পারো একটা লম্বা ভিডিওতে, বা হচ্ছে তুমি বাইরে হচ্ছে কোনো ন্যাচারাল পরিবেশে গিয়ে সেখানে সময় দিতে পারো। অথবা এর বাইরে তুমি অন্য দৃষ্টি পডকাস্টে এই ধরনের একটা আলাদা এপিসোড শুনে ফেলতে পারো। যেটা হচ্ছে তোমাকে হয়তো কিছুটা attention span ঠিক ধরে রাখতে সাহায্য করবে। তো এরকম ব্যাপার হতে পারে। এবং আস্তে, আস্তে নিজেকে আবার কিছু যেমন বোরিং থাকার যে ব্যাপারটা, যে বোরিং আ থাকা যাবে না। এই কনসেপ্টটাকেও হচ্ছে একটা কনস্ট্যান্টলি ফাইট করতে হবে। যে বোরিং থাকা যায় মাঝে, মাঝে, দ্যাটস ফাইন। মানে হচ্ছে যে আ স্যার কি বলবো যে এটা নিজের চেষ্টা করতে হবে। এটাও একটা আ ওয়ে হতে পারে। তোমার এই ধরনের সোশ্যাল মিডিয়া বা অ্যালগরিদম এর সাথে ফাইট করার। তারপরে হচ্ছে সবসময় হয়তো মাল্টিটাস্কিং না করে, যেটা হয়তো আমি নিজে বা আমরা অনেকেই করে থাকি। যে তুমি হচ্ছে আমি যখন হয়তো একটা কাজ করছি, কাজ করতে, করতে হয়তো গান শুনছি। আবার হয়তো তুমি গাড়িতে আসো, তুমি গাড়িতে হয়তো গান শুনতেছো বা বই পড়তেছো। আবার হচ্ছে এরকম বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম হচ্ছে হয়তো সবসময় একটা মাল্টিটাস্কিং কাজ করতেছি। আ এইটাকে হয়তো কিছুটা স্লো ডাউন করা বা হচ্ছে এখান থেকে একটু আ কি বলবো যে না, এইটা থেকেও বের হয়ে আসাটা একটা যেমন এই ধরনের মানুষদের করণীয় কাজের মধ্যে একটা হইতে পারে আরকি। তারপরে ভিডিও গুলাতেও যেমন হচ্ছে আপনি যখন মানুষজন ভিডিওস দেখে, সেটা TikTok বা যেখানেই হোক, আ ভিডিও যেগুলা হচ্ছে মনে হচ্ছে ভালো না, বা যে ধরনের ভিডিও আপনি দেখতে চাচ্ছেন না, আপনাকে হয়তো জোর করে দেখাচ্ছে। এই ধরনের ভিডিওতে হয়তো অনেক সময় নট ইন্টারেস্টেড বা ইয়ে দেওয়ার একটা অপরচুনিটি থাকে। সেখান থেকেও হচ্ছে It doesn't work actually. হ্যাঁ। এটা আমি clarify ওয়াই করতেছি। বাট জাস্ট ট্রাই করা আরকি এটা। হ্যাঁ, হ্যাঁ। আবার হচ্ছে স্পেশালি শিশু সন্তানদের ক্ষেত্রে এই ধরনের রিলস বা শর্ট ফর্মের ভিডিও থেকে আপনার বাচ্চা সন্তান বা হচ্ছে শিশুদেরকে অবশ্যই দূরে রাখার চেষ্টা করবেন। কারণ তারা এই জন্মের পর থেকে যদি এই আ শর্ট অ্যাটেনশন স্প্যান নিয়ে বড় হয়, এই জন্য পৃথিবীতে মানে সারভাইভ করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে পরবর্তীতে যখন তারা বড় হবে। সো এই জায়গা থেকে হচ্ছে বাচ্চাদেরকে অবশ্যই এখান থেকে দূরে রাখা উচিত। অনেক বাবা-মাই দেখি যে হচ্ছে তাদের সন্তানের হাতে TikTok বা হচ্ছে Instagram রিলস বা Facebook রিলস দিয়ে বাচ্চাদের খুশি রাখেন। সো ওইখানে কি ধরনের ভিডিও আসতেছে, আ তার বয়সের জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা, বা তার ওই বয়সে আসলে ভিডিও দেখাটাই অ্যাপ্রোপ্রিয়েট কিনা, আ এগুলারও অনেক কিছু আছে। তো এই জিনিসগুলাও হচ্ছে যেমন শিশু সন্তানদেরকে প্রোটেকশন করার দেওয়ার ক্ষেত্রে বাচ্চাদের ভবিষ্যৎটা সুন্দর করার জন্য অবশ্যই বাচ্চাদেরকে এই ধরনের জিনিস থেকে আ আ হাতে দেওয়া থেকে বিরত থাকা উচিত। এখনকার সময় আপনি হয়তো ইন্টারনেট টেকনোলজি বা সে আ হুম। আ আইপ্যাড, সেলফোন থেকে হয়তো পুরোপুরি দূরে রাখা সম্ভব না। কিন্তু সেইটা রাখলেও সেইটা হচ্ছে কন্ট্রোল করা সম্ভব যে তুমি কি দেখতে দিচ্ছ বা কি সে অ্যাক্সেস করতে পারছে। মানে হ্যাঁ। অবশ্যই বাচ্চারা এখন তাদের টেকনোলজি এডুকেটেড হইতে হবে। তাদের টেকনোলজিক্যাল লিটারেসি থাকতে হবে, শিক্ষিত হইতে হবে। সো এইজন্য সে টেকনোলজিটাকে ইউজ করবে, বাট ইন আ কন্ট্রোলড এনভায়রনমেন্ট। যে হচ্ছে আমি বাচ্চাকে হয়তো এই কয়টা শুধু অ্যাপই দেখতে দিচ্ছি, বা যেটা আমার তার পড়াশোনার কাজে লাগতে পারে, বা হচ্ছে তার আ আ সে বিরক্ত হইলেও বিরক্ত হওয়াটা, বোরড হওয়াটা মানে ভিডিও দেখা দিয়েই করতে হবে। নট লাইক দ্যাট সে আইপ্যাডে বা তার সেলফোনে আ আ সে কোনো একটা পড়াশোনার অ্যাপে খেলতে পারে বা একটা গল্পের বই পড়তে পারে। এখন তো টেকনোলজির কারণে আমরা ইলেকট্রনিক বই পড়তে পারি সব জায়গাতেই। সো ওগুলার সুযোগ থাকতে পারে। এগুলা আমার মনে হয় ক্যান বি সাম গুড ওয়ে টু অ্যাপ্রোচ। So it's you're talking more like a self-control than enforcement. হ্যাঁ, কারণ Regulatory enforcement বা কিছু এগুলার ব্যাপারে there's মানে এটা হবেই না। গভর্নমেন্ট ও রেগুলেটরি এনফোর্সমেন্ট করবে না। কোম্পানি গুলোও তো they are gonna maximize the profit no matter what. So মানে যা বোঝা যাচ্ছে it all comes down to self. না, মানুষ আস্তে, আস্তে নিজেকে নিজেরা যেমন একটা আবার ওই যে অনেক জায়গায় আছে না, পশ্চিমা দেশগুলোতে আমরা অনেক সময় দেখি যে তারা হচ্ছে একটা ওই যে ভলান্টারি সোশ্যাল গ্রুপ থাকে বিভিন্ন ধরনের, যেমন যাদের অ্যালকোহল অ্যাডিকশন আছে বা যাদের হুম। হচ্ছে অন্যান্য ধরনের ড্রাগস অ্যাডিকশন আছে। হুম। তারা যেমন একটা গ্রুপ করে অনেকে ইয়ে করে, নিজেরা সবাই এখান থেকে বের হয়ে আসার চেষ্টা করে। সেই জিনিসটা কিন্তু সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও হওয়া পসিবল আরকি।
এবং But এখানে yeah, your example is perfect. Like a person who has an addiction, they must get help. মানে relevant যেগুলো সাপোর্ট গ্রুপ আছে তাদের সাথে কথা বললে এই হেল্পটা দরকার আছে। বাট এই যেটার এক্সাম্পল দিলেন ওটাতে দেখা গেছে যে অনেক সময় যে প্রায় 80% এর মতো দেখা গেছে যে তারা হলে গিয়া রেগুলেশনের কারণে, ল এর কারণে তারা এই সাপোর্ট গ্রুপ গুলো জয়েন করছে। দে হ্যাভ অ্যান অ্যাডিকশন, তারা রিয়ালাইজ করতেছে না যে আমার অ্যাডিকশন আছে বলেই আমি এটাতে জয়েন করছি। না, তারা হলে গিয়ে কোর্টে গেছে, কোর্টের থেকে তাদেরকে কোর্ট ম্যান্ডেটেড ওয়েতে তাদেরকে এসব সাপোর্ট গ্রুপে আসতে হতেছে। আচ্ছা। তো তো what I'm gonna say is that মানে এখন ডিফিকাল্ট হয়ে গেছে। আপনি আমাকে ভালো করেছেন না, I'm kind of pessimistic. আমি হলে গিয়ে ডিস্টোপিয়াতে মানে ডিস্টোপিয়ান I believe that আমরা একটা ডিস্টোপিয়ান একটা ফিউচারে অলরেডি আছি। কারণ আমার মনে হয় না যে we can মানে প্যারেন্টসরাও দেখা গেছে যে I remember a few last year or something মানে সব প্যারেন্টস এর হাতেও TikTok স্ক্রল করতেছে, আর বাচ্চাও TikTok স্ক্রল করতেছে and they both of them are quiet. মানে এবং এখন তো দেখি যে ওই যে মাদ্রাসার হুজুরও দেখি যে রাতের বেলা বাসায় বিছানায় শুয়ে স্ক্রল করেন, ভিডিও স্ক্রল করেন। স্কুলের টিচারও বাসায় রাতের বেলা বিছানায় শুয়ে টিভি স্ক্রল করেন, ফেসবুক স্ক্রল করেন। সবাই we can add a little bit more about it. It's a lengthy topic, so we can talk a little bit more about it. তো দেখা যাচ্ছে যে অনেকে ধরেন আমি একজন যদি কনজারভেটিভ হয়ে থাকি, টিকটক আমাকে কনজারভেটিভ ভিডিও গুলো দেখাচ্ছে না। তাকে মানে আমি যেগুলো আমি সাপোর্ট করব সেই ভিডিও গুলো আমাকে দেখাবে না। টিকটক আমাকে দেখাবে যে জিনিসগুলো আমি হেট করি। That's their hope. যে তারা দেখাবে যে হলে গিয়ে হোমোফোবিক ভিডিও, সেক্সুয়াল রিলেটেড ভিডিও দেখাবে, ট্রান্স ভিডিও দেখাবে, তারপরে ইমিগ্রেশন রিলেটেড ভিডিও এগুলো দেখাবে। বাট আমার হলে গিয়া মানে ইট ইজ সাপোজ টু বি আমার যে আইডেন্টিটি সেটার বেসিসে টিকটক আমাকে জিনিসপত্র দেখাবে, সেটার বেসিসে ফেসবুক দেখাবে। তো এই হুক থেকে তো আমরা বের হয়ে আসতে পারতেছি না। ওই যে মাদ্রাসার যে কথা বলতেছেন তাকেও দেখাবে যে নারীদের অশ্লীলতা, সেও ওই ভিডিও গুলো দেখবে কিন্তু বাড়িতে বলবে যে অনেকে নাউজুবিল্লাহ এগুলো কোনো নাকি এগুলো গায়ে পর্দা করে না কেন। সো আমার it's gonna be like something to think deeply about. How do we get out of this, or how do we adapt this with our মানে আমাদের যে কারেন্ট যে লাইফস্টাইল আছে, যেহেতু যদি আমরা বের হয়ে না আসতে পারি, এটাকে কিভাবে অ্যাডাপ্ট করা সম্ভব? এটা এটাই তো কিছু বললাম আমরা যে সাজেশন বা কিছু করা যায় কিনা সেই জায়গা থেকে যেটা বললাম আমরা তখন যে ব্যক্তিগত বা সামাজিকভাবে নিজেদের উদ্যোগ নিতে হবে আসলে বা প্লাস অ্যাডপশনাল ক্ষেত্রে অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে এর সাথে যতটুকু সম্ভব অ্যাডাপ্ট করা যায় এরকম একটা চেষ্টা থাকবে। আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে আর কোনো কিছু ইন্টারেস্টিং বাদ পড়লো নাকি? I mean, yeah, let's talk a bit different topics. So, did you know recent একটা ডেটা বের হয়েছে যেটা হলে গিয়া মেটা ফেসবুকের ওনার গ্রুপ, তারা হলে কি এটা শেয়ার করতে চায় নাই। তো এটা আবার মনে হয় লিক হয়েছে নাকি কিছু একটা রেগুলেটরি জিনিস মতে। ফেসবুকের কোম্পানির 10% ইনকাম আসে স্ক্যামের থ্রুতে। এই যে স্ক্যাম অ্যাড তারা যে পোস্ট করে সেগুলো হলে গিয়ে এইটা থেকে হলে গিয়ে প্রায় 10% ইনকাম আসে। আচ্ছা। বুঝছেন? আর তারা দেখা গেছে যে প্রায় 15 বিলিয়ন টাইমস আ ডে, প্রত্যেকদিন প্রায় 15 বিলিয়ন স্ক্যাম অ্যাড দেখায় ফেসবুক। আমি নিউজটাও পাইছি। তো এমনি যেটা বললাম না যে আমি এটাকে যদি নট ইন্টারেস্টেড দেই, দ্যাট মিনস দে নো দ্যাট দিস গাই ওয়ান্টস টু সি দিস কাইন্ড অফ অ্যাডস মোর। বুঝছেন? আমি কিন্তু এরকম স্ক্যামার্স যতবারই দেখি আমি হলে কি এটাকে হিডেন নট ইন্টারেস্টেড এগুলো দিয়ে দিই। বুঝছেন? I even sometimes if I have time আমি রিপোর্টও করি। তো দেখা যায় যে এরপরে আমার
পরের দিন থেকে আরো ৫টা ১০টা আরো বেশি করে এগুলা এড দেখতেছি ওকে। মানে they want to get me on the hook. So ethical ground থেকে তো of course they are not gonna say anything about it. তারা তো এটাকে ডিফেন্ড করবেই। তারা So, মুখোমুখি হয়তো বলবেই যে তারা এটাকে অ্যাপ্রোচ করতেছে, বাট এটা হচ্ছে কি চালু রাখবে ব্যাপারগুলো। So, প্রায় $16 বিলিয়ন ইনকাম আসছে তাদের স্ক্যাম অ্যাডের থ্রুতে। এখন বাংলাদেশের পার্সপেক্টিভে আমি দেখেছি বাংলাদেশেও এখন এই যে বিকাশের যে স্ক্যাম গুলো হয় তারা ওইভাবে আর কল দিতে হয় না। তারা ফেসবুকেই অ্যাড দিয়ে থাকে। মানে ক্লিক করবে, ক্লিক করার পর কল দিবে বা ইনফরমেশন দিবে। তারপরে হলে গিয়ে মানে দিস মাচ ফর ইজিয়ার টার্গেট ফর দেম। আচ্ছা। এটার ব্যাপারেও মানুষের সচেতন থাকা উচিত। ফেসবুকে কোনো ধরনের অ্যাড দেখলে সেটা লিঙ্কে ক্লিক না করে বা আপনার এই ধরনের চটকদার বিজ্ঞাপন বা একটা লিঙ্ক দেখে বিভ্রান্ত না হওয়ার চেষ্টা করতে হবে। ওই যেটা আমরা আগে বলছিলাম যে ডিজনি যুবক টাইপের প্রতিষ্ঠান যখন আগে মাঠে ঘাটে তোমাকে বিকেলবেলা চার দোকানে তোমাকে স্ক্যাম করার চেষ্টা করতো, এটা এখন ফেসবুকে চলে আসছে। ওই অ্যালগরিদমের পাশাপাশি এই নেগেটিভ জিনিসগুলো করতেছে একই সাথে। একদম মানে চায়ের দোকানে যাইতে হয় না। আমি বাথরুমে বসে আছি, ফোন নিয়ে তখনই আমি স্ক্যাম হয়ে গেলাম। এক্সাক্টলি তাই হচ্ছে। এত 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 কনভিনিয়েন্ট হয়ে গেছে স্ক্যাম দেওয়া। হ্যাঁ, তো আর পাশাপাশি এখন এই কাজটা করার গ্রাউন্ডটাও যে সোশ্যাল মিডিয়া তৈরি করছে। আমরা বেসিক্যালি আজকের পর্বের এপিসোডের যদি সামারি শেষ করি যে সোশ্যাল মিডিয়া আমরা মোটামুটি আলোচনা করার চেষ্টা করলাম যে সোশ্যাল মিডিয়া যে অ্যালগরিদম গুলো সেগুলো কিভাবে আমাদের ব্রেইনকে প্রভাবিত করছে এবং এইটা পুরো প্রক্রিয়াটা আমরা যতটুকু বুঝতে পারি সেটা আমরা আলোচনা করার চেষ্টা করলাম এবং এর ফলশ্রুতিতে আমাদের দৈনন্দিন জীবনে, ব্যক্তিগত জীবনে এবং কাজে কর্মে, শিক্ষা প্রতিষ্ঠানে মানুষের জীবনে কি ধরনের চাপের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে সেটাও আমরা কিছুটা তুলে আনার চেষ্টা করছি। তারপরে কিভাবে এখান থেকে বের হয়ে আসা যায় বা কিভাবে কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে আনা যায় এবং পরিস্থিতি যদি নিয়ন্ত্রণ না করা হয় তাহলে পরিস্থিতি আরো কত খারাপ হতে পারে, কি ধরনের হতে পারে সেগুলো নিয়ে আমরা কিছুটা আলাপ আলোচনা করার চেষ্টা করছি। তো এই জায়গা থেকে আমরা প্রায় শেষ পর্যায়ে হয়তো বলবো যে অবশ্যই সবসময় সাবধান থাকুন। যেকোনো ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়ার ব্যবহার হয়তো যতটুকু সম্ভব কমিয়ে আনার চেষ্টা করবেন এবং যাতে করে আপনি হচ্ছে এই ধরনের স্ক্যাম বলি বা হচ্ছে এই ধরনের অ্যাটেনশন স্প্যান কমে যাওয়ার যে প্রভাব এইসব থেকে কিছুটা দূরে থাকা সম্ভব হয়। হ্যাঁ, আমরা যাওয়ার আগে হয়তো আমাদের কাছ থেকে ফাইনাল কিছু শুনতে চাই। Yeah, আমি যেটা I want to emphasize on it যে if you cannot control yourself তাহলে you try to find the best way that's মানে যেটা embrace করে যেটা হলে আপনার সেলফ ডেভেলপমেন্ট পসিবল মানে ক্ষতি হবে না নিজের সেভাবেই আগানো উচিত। আমি মনে করি এমব্রেস করে মানে টোটাল একটা কন্ট্রোল এনে সেলফ কন্ট্রোল, সেলফ রেগুলেশন ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। আপনি কখনোই এক্সপেক্ট করতে পারবেন না যে সামওয়ান এলস ইজ গোনা টেল ইউ হোয়াট টু ডু। মানে আরেকজন এসে গভর্নমেন্ট রুল করবে, গভর্নমেন্ট এসে কোম্পানি বন্ধ করে দিবে, এগুলো হবে না। দে আর মোর পাওয়ারফুল দ্যান ইউ। সো আপনার নিজের কন্ট্রোল, সেলফ কন্ট্রোল ইজ এভরিথিং। ওকে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আবার বাংলাদেশ পডকাস্টের পরবর্তী এপিসোডে সবাইকে সাথে দেখা আমন্ত্রণ থাকবে। আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল লাইক, ফলো, সাবস্ক্রাইব করে কমেন্ট করে পাশে থাকার আবেদন রইল। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।